This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্তমান সময়ে একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার, ঠিক সাথে সাথে আমাদের রাজ্যের আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত যে সরকার চলছে, এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চাইছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য অফিস থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে দলের অংশগ্রহণ করার জন্য, দলের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সে কথা মাথায় রেখে এবং আমাদের দলের পুনর্গঠনের কথা চিন্তা ভাবনা করে আমরা আর আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের কথা মাথায় রেখে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করা যায়। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে রাজনৈতিক প্রথম প্রতিপক্ষ হচ্ছে বিজেপি, তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসও আমাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষ। সুতরাং এই দুই অপশক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে। তাই বিসর্জন দিতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে। তো রাজনৈতিক ক্ষমতা অর্জন করার মূল উৎস হচ্ছে বুথ। সেই বুথকে শক্তিশালী করার জন্য, বুথ কমিটি তৈরি করার জন্য, সেই বুথের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছি। সেই লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টেট কমিটি বিভিন্ন আলোচনা, একাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার অবজারভারদের নাম ঘোষণা করছি। এই অবজারভারদের মাধ্যমে আমরা বুথের স্তর থেকে শুরু করে বিধানসভা স্তর পর্যন্ত পার্টির পুনর্গঠনের কাজ আমরা করব, যে পুনর্গঠনের মাধ্যমে 2000 সালাম, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা জানো সকলে 2026-এর যে বিধানসভার বেশি দিন নেই, হাতে গোনা প্রায় 5 থেকে 6 মাস বাকি রয়েছে সম্ভবত। তো এই ভোটের আগে সবাই মোটামুটি সমস্ত দলগুলো একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তার মধ্যে আমরা দেখলাম এই নতুন দল হিসাবেও, অর্থাৎ আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এরা কিন্তু অনেক দল থেকে, অন্যান্য দল থেকে কিন্তু অ্যাডভান্স। কেন অ্যাডভান্স বলছি বন্ধুরা? অন্যান্য দলগুলো দেখো নিজেদের মধ্যে একটা ক্ল্যাশে জড়িয়ে পড়েছে বা বিভিন্ন রকমের নানান কিছুতে জড়িয়ে পড়েছে আর কি। তো তারা সাধারণত মানুষও যেন অন্যান্য দলের প্রতি একটা সন্তুষ্ট নয় বা স্যাটিসফ্যাকশন নয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা দেখছি কি, এই যে ভোটের 2026-এ যে একটা মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধে সেই রাজনৈতিক মহাযুদ্ধে কিন্তু আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু অনেকটা দিক থেকে এগিয়ে রয়েছে। এগিয়ে থাকার কারণটা হচ্ছে কি, তারা কিন্তু তাদের যে চেয়ারম্যান অর্থাৎ নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি গতকালকে একটা সাংবাদিক বৈঠক করে এবং তার মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হয় প্রথম ধাপের আর কি যে কনভেনার, সেই কনভেনার কিন্তু তারা অ্যানাউন্স করে দিয়েছে। অর্থাৎ তারা ঘোষণা করে দেয় কোন কোন জেলায় কে কে কনভেনার রয়েছে, বা স্পেশালি অনেক বিধানসভাকে কিন্তু টার্গেট করে এই কনভেনারগুলোকে নিয়োগ করা হয়েছে, যারা অ্যাক্টিভভাবে কাজ করবে এবং দলকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে তাদের মেন মোটিভ হচ্ছে বুথ স্তর থেকে আর কি যে কর্মীদেরকে আর কি সংঘবদ্ধ করা। এখনও কিন্তু আইএসএফের বুথ স্তরে লোক রয়েছে, সাপোর্টার প্রচুর পরিমাণে রয়েছে। কারণ নতুন দল হিসাবে যে নওশাদ সিদ্দিকী ভাইজানের যে জনপ্রিয়তা, সেটা কিন্তু অন্যান্য দলের যে যারা নেতামন্ত্রী রয়েছে প্রথম সারি, তাদের জনপ্রিয়তাকে কিন্তু ছাপিয়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজানের জনপ্রিয়তা। আমি মনে করি যে ওয়েস্ট বেঙ্গলের প্রায় 94% মানুষ কিন্তু এই নওশাদ সিদ্দিকী ভাইয়ের জনপ্রিয়তা যেটা রয়েছে সেটা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে। এবং তাই জন্য সেক্ষেত্রে তারা বুথ স্তরে বা বুথ লেভেলে, প্রথম হচ্ছে তো বুথ লেভেল, সেখানে রাজনীতিটা হচ্ছে প্রথম থেকেই যে কোনো দল যদি এটাকে টার্গেট করে এবং বুথটাকে যদি সংগঠিত বা স্ট্রং করা যায়, তাহলে কিন্তু সেই দল কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আপলিফ্ট হয়। তো সেক্ষেত্রে আর কি এই বুথ স্তরের রাজনীতিটাকে আরও সংঘবদ্ধ করার জন্য কনভেনার বা পর্যবেক্ষক যাকে বলা হয়, এই পর্যবেক্ষক তারা কিন্তু অলরেডি নিয়োগ করেছে। তো সেক্ষেত্রে 2জন পর্যবেক্ষক, যেটা হচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সবারই নামই অ্যানাউন্স করেছে, তো এতগুলো বলা সম্ভব নয়। তো তার আগে
প্রশান্ত নায়েক সম্ভবত, এবং তিনি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কনভেনার হিসেবে নিযুক্ত হয়েছেন। আর বিশ্বজিৎ যিনি রয়েছেন তিনি হচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলার কনভেনার হিসাবে নিয়োগ হয়েছেন। তো আমি সৌভাগ্যবশত আর কি এই প্রশান্ত নায়েক যিনি, তার সাথে একটু ইন্টারাক্ট করতে পেরেছি, তার সাথে একটু টেলিফোনিক কনভারসেশন আমি করতে পেরেছি। তাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছিলাম, তিনি যথোপযুক্ত উত্তর দিয়েছেন এবং যথোপযুক্ত সাজেশনগুলো তিনি যে এবং তার কর্মী এবং সাধারণত মানুষের প্রতি কী কী বলেছেন, তো সেই বক্তব্যটা কথোপকথনটা আমি তোমাদের কাছে উপস্থাপনা করব। বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে সেটা শোনো। বলতে জানাই তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। কিছু প্রশ্ন আমি আপনাকে করব, বলেন। সেই প্রশ্নটা হচ্ছে, আপনি নবনির্বাচিত পর্যবেক্ষক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেখানে প্রায় 31খানা আপনার বিধানসভা রয়েছে এবং 4খানা লোকসভা রয়েছে। তো আপনি কেমন ভাবে আপনার প্রথমে এই পদক্ষেপ শুরু করবেন নতুন দল হিসাবে, এবং আপনার কর্মীদের মধ্যে সাড়া জাগাবেন কিভাবে, যদি একটু বলেন। আমি পার্টিটা অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টে যুক্ত হয়েছিলাম 2021-এ, এবং 2023 পঞ্চায়েত থেকে আমার লড়াইটা শুরু হয়। আচ্ছা। এবং 2024 লোকসভায় জয়নগর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভার আমি কনভেনার ছিলাম, এবং আমার দায়িত্ব আমি যথাযথ পালন করেছিলাম। সেই অনুযায়ী আইএসএফ দ্বিতীয় স্থানে ছিল, ঠিক আছে, জয়নগর লোকসভা। আচ্ছা। আমার বিধানসভা হচ্ছে গোসভা 127 নম্বর বিধানসভা। আচ্ছা। আর সেখানে আমরা নতুন দল হিসেবে 4000 মতো ভোট পেয়েছি, ঠিক আছে। সেখানে ওখানে হচ্ছে 9টা দ্বীপ, সুন্দরবন 14টা অঞ্চল। সেখানে সংগঠন তৈরি করা শক্ত হলেও আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আমরা প্রত্যেকটা বুধে আমরা পৌঁছাবো, প্রত্যেকটা বুধে আমাদের সংগঠন তৈরি করব, বুথ কমিটি তৈরি হবে, অঞ্চল কমিটি তৈরি হবে, আমাদের পার্টির সদস্য নির্বাচিত হবে, সদস্য ফর্মের দ্বারা আমাদের পার্টির যে সদস্য হয় 1 বছরে, সেটাও আমরা করবো, করে আমরা মানুষের কাছে পৌঁছাবো। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ আর মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, শিক্ষার হাল বেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান। রামগঞ্জে যেহেতু আমি গোসভার ওখানেই আমার জন্ম, ওটাই আমার বিধানসভা। গোসভা বিধানসভায় বালি 2 নম্বর অঞ্চলে বিরাজনগরে আমার বাড়ি। যেহেতু ওখানে লড়াইটা প্রচুর অত্যাচার হয়েছে 2011 থেকে আর এই 2025, আমি ওখানে দায়িত্ব নেওয়ার পর নিজের অঞ্চলে যে সন্ত্রাস চলেছে বিরোধী করার জন্যে, সেটাকে পুরোপুরি বন্ধ করতে পেরেছি। ওখানে প্রচুর ঘটনা ঘটেছে। 21-এর যারা ধরো বিজেপি করেছিল তাদের প্রত্যেকের বাড়ি 1,80,000 2 লাখ করে টাকা তুলে মার খেয়েছে। বিরোধী করার জন্যে তোমার চাষ বন্ধ করে দেওয়া হয়েছে, ক্লিয়ার বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম প্রচুর ঘটনা ঘটে। কারেন্টের তার কেটে দেওয়া হয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড কেড়ে নেওয়া হয়েছিল, সেগুলোর টোটালটাকে আমি বন্ধ করে দিই। এবং ওখানে একটা সরকারি পুকুর ভরাট হয়েছিল 1 বিঘে 10 কাঠা, সেটাকে আমি হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে যে ডিভিশন বেঞ্চ ওরা চ্যালেঞ্জ করার পরে ওরা সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে আমি জয়লাভ করি, করে আবার কন্টেন্ট ফাইলের মাধ্যমে সেই ভরাট করা পুকুর আবার খোলা। আচ্ছা, একটু আপনাকে ইন্টারাপ্ট করছি প্রশান্তবাবু, সেটা হচ্ছে বর্তমানে একটা মাইগ্রেন্ট লেবার নিয়ে একটা সমস্যা চলছে, আপনি জানেন তো। সেই সমস্যার ক্ষেত্রে আপনাদের চেয়ারম্যান মানে নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি কিন্তু সর্বপ্রথম আপনার ধর্মতলায় যে শ্রম বিভাগে আন্দোলনটা করেছিলেন এবং সেখানে রেজলিউশন জমা দিয়েছেন সম্ভবত, তাই তো? এবং তার আন্দোলনটাকে আপনারা কি মনে করছেন যে হাইজেক করা হচ্ছে বর্তমানে, যে শাসক থেকে বিরোধীরা সবাই মিলে একটা কমিশন সৃষ্টি করছে মানে ভোট ব্যাংকের জন্য, অথচ এর যে পার্টিকুলার সলিউশন সেদিকে কি তারা যাচ্ছে না? এটা নিয়ে আপনার মন্তব্য কি? দেখুন, পরিযায়ী শ্রমিক
আজকের পশ্চিমবাংলায় বর্তমান কাজ নেই বললেই চলে। আমরা 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পরেও আমরা বর্তমানে স্বাধীন নই। আমাদের বাংলায় যে ছেলে মেয়েরা, আমি নিজেও ইতিহাস MA BEd করা, আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম। তো সেহেতু বহু সাক্ষী, এবং আমি তো গোসবার কথাই এক্সাম্পল দিয়েই বলছি যে গোসবার যে সমস্ত ইয়ং ছেলেরা, আমার পিতৃতুল্য যারা আছেন, তারা ম্যাক্সিমাম সমস্ত উড়িষ্যায় চলে যাচ্ছেন কাজের জন্য, নিজের সংসার বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য। কেউ তামিলনাড়ু যাচ্ছে, কেউ দিল্লি যাচ্ছে, কেউ চেন্নাই যাচ্ছে, কেউ মহারাষ্ট্র যাচ্ছে, কেউ ঝাড়খণ্ড যাচ্ছে। তো এটা একটা বড় সমস্যা। এবং আমাদের এই যে প্রতিবাদটা পরিযায়ী শ্রমিকদের উপরে একটা অত্যাচার, বা বাংলা ভাষায় কথা বললে যেভাবে তাদের বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে নির্মমভাবে অত্যাচার চলছে, এটা আমাদের দল এর প্রতিবাদে প্রত্যেকটা আমাদের যে সমস্ত মিটিংগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা তুলে ধরছি। এই মাসের 8 তারিখে গোসবায় একটা লাস্ট মিটিং হয়েছিল, প্রতিবাদ সভা, সেখানেও আমরা উল্লেখ করেছি। আর এটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে প্রচার নয়, বা কোনো ভোট ব্যাংক বাড়ানোর জন্য প্রচার নয়, প্রকৃত মানুষের অধিকার এবং পশ্চিমবাংলায় যাতে শিল্প কলকারখানা গড়ে উঠুক, যাতে কর্মসংস্থান হোক, যাতে শিক্ষিত বেকার মানুষের কর্মসংস্থান হোক। শুধু এই লক্ষ্মীর ভাণ্ডার বা যে সমস্ত প্রকল্পগুলো চালু করে মানুষদের বিভ্রান্ত করছে, আমার মা বোনেদের বিভ্রান্ত করছে, এইটাকে অবিলম্বে বন্ধ হোক। 2021 থেকে 2023 পর্যন্ত বা এই 25 পর্যন্ত একটা অন্ধকারময় যুগের সূচনা হয়েছে। শিল্প বলে পশ্চিমবাংলায় কিছু নেই, জিরো। সেই জন্য এখানকার মানুষ এই পশ্চিমবাংলা ছেড়ে, নিজের স্বভূমি ছেড়ে, পেটের তাগিদে পরিবার পরিজনকে ছেড়ে, বৃদ্ধ বয়স্ক মা বাবাকে ছেড়ে, তার সন্তানকে ছেড়ে, নিজের জীবনকে বাজি রেখে দূর দেশে যাচ্ছে রোজগারের আশায়। অনেক সময় দেখা যাচ্ছে কত পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে, এরকম উদাহরণ বাসন্তীতে আছে। এটা হচ্ছে কি, মানে এই যে পার্টিকুলার সলিউশনের জন্য যে গভর্নমেন্ট অথবা অপোজিশন, যারা আমাদের লার্জেস্ট অপোজিশন পার্টি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তারা কিন্তু মানে কম্বিনেশন করে কোনো কিছু একটা সলিউশন আসছে না, যার ফলে যারা মাইগ্রেন্ট লেবার তাদেরকে তো ইন ফিউচারে সেখানে কাজ করতে হবে বাইরে গিয়ে। এখানে আপনি যা বলছেন অ্যাকর্ডিং টু ইউ, মানে এখানে কাজ করবো সেরকম কিছু নেই বললেই চলে। তো সেক্ষেত্রে পার্টিকুলার সলিউশনের ক্ষেত্রে আপনাদের কি কোনো পরিকল্পনা আছে কি, মানে গভর্নমেন্টকে সঙ্গে নিয়ে অথবা অপোজিশন বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভের সঙ্গে কথাবার্তা বলে সেটা কি কোনো একটা পরিকল্পনা আপনারা করেছেন? আমরা যেটা প্রথমে আমরা যেটা চাইছি যে যেহেতু স্বাধীন মানে ভারতবর্ষের নাগরিক পশ্চিমবাংলার মানুষ বাইরে গিয়ে যে বারবার আক্রান্ত হচ্ছে, প্রথমে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্ত নওশাদ সিদ্দিকী ভাইজান প্রথমে ডেপুটেশন দিয়েছেন, সেটা আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন। তো আমরা প্রথমে আক্রমণ যে ঘটনাগুলো ঘটছে বা অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে বা আতঙ্ক যে তৈরি হচ্ছে, সেটাকে আমরা প্রথমে বন্ধ করার চেষ্টা করছি। এবং আমরা মানে চেষ্টা করছি যাতে কিছু কর্মসংস্থান বা কুটির শিল্পের মাধ্যমে যদি কিছু করা যায়, সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে বা আমাদের রাজ্য বা কেন্দ্র কমিটি এটা এখন আলোচনার বিষয় আছে, সেটা পরবর্তীকালে তারা যা সিদ্ধান্ত নেবেন এই অনুযায়ী আমরা চলছি। আচ্ছা, এবার আমার একটু অন্যরকম প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে কি, আমরা দেখছি আপনাদের যে এই দলটা মানে ISM ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেটা বয়স হয়তো মানে 2021 সালে হয়তো এটা মানে প্রথম আমরা দেখি যে নওশাদ সিদ্দিকী যে আপনাদের চেয়ারম্যান, তিনি ভাঙড়ের বিধায়ক হিসেবে নির্বাচিত। তো তারপর থেকে বিভিন্ন ধরনের দল বা অনেক মানুষ আছে, তাকে একটা মানে সাম্প্রদায়িক তকমা দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি একজন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ হিসাবে বর্তমানে দক্ষিণ 24 পরগনার অবজারভার হিসাবে আপনাকে নিয়োগ করা হয়েছে। তো এই যে সাম্প্রদায়িক তকমাটা, সেক্ষেত্রে আপনি সবার ক্ষেত্রে কি বলতে চাইবেন, মানে জাতিভেদ ধর্ম নির্বিশেষে আপনাদের দলে কি করে তারা এন্ট্রি করবে, বা আপনাদের
যে আপনারা তাদেরকে কি করে ইন্সপায়ার করবেন সেটা নিয়ে যদি একটু বলুন। এবার বলি যে যেরকম হচ্ছে কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান কোনো একক শ্রেণী বা একক জাতিকে নিয়ে গড়ে ওঠে না, সেরকম কোনো রাজনৈতিক দল, আপনি বিজেপি বলুন, আপনি টিএমসি বলুন, সিপিএম বলুন, আর আইএসএফ বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, যত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, তাদের ব্যক্তিগত মতামত আছে, তারা দল করতেই পারে। আর আইএসএফের কথা যেটা বলছেন, বিরোধীরা বারবার তকমা লাগাচ্ছে এটা সাম্প্রদায়িক দল। তা এখনো পর্যন্ত আমাদের যে সাম্প্রদায়িকতা তকমা বিরোধী দল দেখাচ্ছে তার কোনো প্রমাণ বা কোনো নথি আমাদের আজ পর্যন্ত দেখাতে পারেনি। কারণ আমাদের যিনি চেয়ারম্যান আছেন বারবার প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের হয়ে বিধানসভায় প্রতিবাদ করছেন, কথা বলছেন, প্রত্যেকটা মানুষের, কৃষক, শ্রমিক, মজুর, বেকার, যুবক, চাকরিহারা সবার আওয়াজ বিধানসভায় তুলছেন। আমাদের মধ্যে রাজ্য কমিটি বা কেন্দ্র কমিটির মধ্যে অনেক হিন্দু নেতারা আছেন, লক্ষ্মীকান্ত হাজরা, বিশ্বজিৎ মাইতি, আমি প্রশান্ত নায়ক, অনির্বাণ তোলাপাত্র থেকে শুরু করে আপনার বহু প্রসেনজিৎ দাস আছেন, এছাড়াও আরো অনেকে আছেন, সায়ন দাস থেকে শুরু করে প্রিয়াঙ্কা বর্মন থেকে শুরু করে। আজকে যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে তো আমিও পার্টিটা করতাম না, আর এরাও আসতো না। কারণ প্রশ্নটা আমাদের সকলেরই রয়েছে, কিন্তু ব্যাপারটা হয়েছে যেমন মানে আপনাদের দলটাকে মানে মিডলে এনে দিতে চাইছে কেউ, যাতে করে মানে সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ দুটো মানে ভোটার গুলোকে পোলারাইজেশন করে আপনাদের থেকে দূরে সরিয়ে নিতে চাইছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রতি আপনার বার্তাটা কি? সাধারণ মানুষের প্রতি একটাই বার্তা যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা বর্তমান যে পশ্চিমবাংলার অবস্থা, সেই পশ্চিমবাংলার যে মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটা মানুষকে, সে আদিবাসী, দলিত, সংখ্যালঘু থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে সমস্ত মানুষকে আমরা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আহ্বান জানাবো। এবং আমাদের দলটা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ভারতীয় ধর্মনিরপেক্ষ দল, সেটাকে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাবো। এবং আশা করি পৌরসভায় যেহেতু আমার বিধানসভা, সেটা আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। আর সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যাগুরুর যে সনাতনী যে সমস্ত বিজেপি যারা নেতারা আছেন, যে জয়শ্রী স্লোগান দিয়ে হিন্দুদেরকে একটা উত্তপ্ত করার চেষ্টা করছে, কিন্তু জয় শ্রীরাম স্লোগান কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না। এটা হচ্ছে ভগবান রামচন্দ্র আমার সনাতন ধর্মে বা প্রত্যেকটা হিন্দু ধর্মের প্রত্যেকটা মানুষের অন্তরে ছিল, আছে, থাকবে। কিন্তু যেভাবে একটা তকমা লাগানোর চেষ্টা করছে, এটা সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল যদি হতো তাহলে এত মানুষের সারা জাগতো না, আর পশ্চিমবাংলায় আইএসএফ দ্বিতীয় স্থানে থাকতো। আচ্ছা প্রশান্তবাবু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, শাসক দল কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা রয়েছে তাদের হয়ে কাজ করে থাকেন। তো এই ব্যাপারটা আপনারা মানুষদের মধ্যে কি করে মানে পজিটিভ দিকটাকে প্রবেশ করাবেন বা পজিটিভ দিকটা তুলে ধরবেন? দেখুন, আমরা সাধারণ মানুষ তো এটা বলছে না, রাজনৈতিক বিভিন্ন নেতারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে এরা বিজেপির দালাল, বিজেপির হয়ে কাজ করছে, হ্যান ত্যান বিভিন্ন বিষয়গুলো বলছে। কিন্তু মুখে বলা আর সেটাকে প্রমাণ করতে হবে না। কোনো একটা ধরুন অ্যালিগেশন একটা দলের প্রতি যে কেউ রাজনৈতিক, এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার সামনে যা কিছু একটা মন্তব্য করে দিল, সেটাকে তো মন্তব্য করার সঙ্গে সঙ্গে সেটা প্রমাণ লাগে যে আমরা যদি বিজেপি করতাম তাহলে তার তো প্রমাণ নিশ্চয়ই আসবে, তাহলে তারা প্রমাণ দিক। আর আরেকটা কথা বলি, এই যে বর্তমান যেটা আমরা ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল, তাহলে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা আপনার কিরণ রিজ্জু পাস করেছিলেন, মাইনরিটি মিনিস্টার, মধ্যরাতে তার মানে যে সমস্ত মিনিস্টাররা ছিলেন তাদের সংখ্যাগরিষ্ঠতাকে হাতে লাগিয়ে
কাজে লাগে। তাহলে আমরা কি দেখলাম যে 2000 মানে এই যে 24-এর শেষাশেষি 25-এর আগেই যে বিলটা পাস হয়েছে তার আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি। কারণ আমরা যদি কেন্দ্র সরকারকে যদি সহযোগিতা করতাম তাহলে তো আমরা এটা করতাম না। আর আজকে ধরুন যে সমস্ত এই যে আমাদের মাইনরিটি যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন, ভাইরা আছেন, বাপ কাকারা আছেন, এদের যে পূর্বপুরুষ যে দান করে গিয়েছিল যে সম্পত্তি, এটা ঈদগাহ হতে পারে, এটা কবরস্থান হতে পারে, এটা মসজিদ হতে পারে, কিন্তু গিফটেড প্রপার্টি কোনোদিন সরকারের হতে পারে না। এবার ধরুন 500 বছর আগে যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটা তার দলিল কাগজ কোথা থেকে হবে? আর এখানে দিদি বর্তমান বলছেন যে আপনাদের যদি আন্দোলন করতে হয় ওয়াকআপ নিয়ে তাহলে আপনি দিল্লিতে গিয়ে করুন। কিন্তু দিল্লিতে গিয়ে কেন আমরা আন্দোলন করতে যাব? এখানকার পশ্চিমবাংলার মানুষ বর্তমান হচ্ছে রাজ্য সরকারকে বসিয়েছে জনগণের জনপ্রতিনিধি করার করে, যে আমাদের সাধারণ আম পাবলিকের কথা যাতে বিধানসভায় বলে, যাতে পার্লামেন্টে গিয়ে বলে তাদের অভাব অভিযোগের কথা। এই সাধারণ মানুষ তো ওই সমস্ত জায়গায় তো পৌঁছাতে পারবে না। আর উনি যে কথাটা বলছেন, তাহলে এই শাসক দল বা মমতা ব্যানার্জি কি মন্তব্যটা করেছেন যে পশ্চিমবাংলায় যে আপনার যদি ওয়াকআপ বিল করতে হয় তার প্রথম বিরোধিতা আমি করব, প্রথম শত্রু হয়ে আমি দাঁড়াবো। তাহলে সংখ্যালঘুদের ভোট নিয়ে, ভোট ব্যাংক নিয়ে উনি আজকের মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী পদে বসেছেন এবং ওনার অন্যান্য মন্ত্রীরা ভোট পেয়ে তারা আজকের চেয়ারে বসে আছে। চেয়ারে বসে তাহলে সংখ্যালঘু মানুষদের উপরে এক প্রকার ব্যবহার করছে। তাহলে মারছে মুসলমান, মরছে মুসলমান, মারছে তৃণমূল, মার খাচ্ছে তৃণমূল। আর দোষ দিচ্ছে বিভিন্ন সময়, কখনো আইএসএফের ঘাড়ে দিয়ে দিচ্ছে বিজেপি। যখন আন্দোলনগুলো বিজেপি আর টিএমসিতে আঁতাত আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ ভালো করে যখন 26,000 চাকরি নিয়ে যখন আন্দোলন চলছে সেই সময় উদয়ন পণ্ডিতের মতো মানুষদের হচ্ছে রাজপথে পুলিশের লাঠির আঘাতে মাথা ফাটছে, কারো চোখ কানা হয়ে গেছে, কারো ঠ্যাং ভেঙেছে। সেই মুভমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওখানে মুর্শিদাবাদে একটা দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা আপনারা জানেন। সেরকম ওয়াকআপ আন্দোলন যখন পশ্চিমবাংলায় তীব্র আকার ধারণ করছে, যখন রাজপথে আমরা নেমেছি, তখন এই আন্দোলনটা থামানোর জন্য দিদিকে দিয়ে পুলিশ আমাদের যারা আন্দোলনে ওই দিনকার আমাদের নওশাদ সিদ্দিকী সাহেবের ডাকে আমরা যারা রাস্তায় নেমেছিলাম, আমাদের উপরে লাঠিচার্জ থেকে শুরু করে মাথা ফাটানো হয়েছে, মিথ্যে কেস দেওয়া হয়েছে, মিথ্যে জেল খাটানো হয়েছে, এগুলো তো বর্তমান মানুষ সবাই জেনেছে। সুতরাং এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক এবং ওদের মধ্যে ঘনিষ্ঠ আন্ডারস্ট্যান্ডিং আছে, সম্পর্ক আছে। একই দিনটা দুইটি ফুল, বিজেপি তৃণমূল, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আইএসএফ একমাত্র প্রতিবাদী দল। এই পশ্চিমবাংলায় প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে আমরা লড়াই করছি। আমরা আজকে হয়তো মানুষ কিছুটা বোঝাতে নেতাদের কথা শুনে বিভ্রান্ত হচ্ছে, কিন্তু মানুষ আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। এটা 21শে জানুয়ারির যে ভিড় সেটা প্রমাণ করে দিয়েছে। আচ্ছা প্রশ্নবাবু, শেষ প্রশ্ন আমার আপনার কাছে, সেটা হচ্ছে 2026 সালে যে আসন্ন নির্বাচন আসবে বিধানসভার, সেই নির্বাচনের ক্ষেত্রে মানে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের ক্ষেত্রে যদি কোনো দল না পারে এবং কোয়ালিশন গভর্নমেন্ট গঠন হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকতে পারে? দেখুন, 26-এর লড়াইটা ঠিক কিভাবে হবে না হবে সে বার্তা আমাদের কাছে এখন আসেনি। আমাদের এখন একমাত্রই আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের যে নতুন দল, এই দলটাকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের অভাব অভিযোগ শোনা, তাদের সমস্যা মেটানো এবং বুথ কমিটি তৈরি করা, অঞ্চল কমিটি তৈরি করা। অঞ্চল কমিটি তৈরি হয়ে গেলে ব্লক সম্মেলনের মাধ্যমে ব্লক গঠন হবে এবং প্রত্যেকটা দক্ষিণ চব্বিশ পরগনা 31টা বিধানসভায়
প্রত্যেকটা ব্লক গঠন হয়ে গেলে ব্লক সম্মেলন মানে জেলা সম্মেলনের মাধ্যমে জেলা গঠন হবে এবং তারপরে সময় অনুযায়ী আমাদের উচ্চ নেতৃত্বরা ঠিক করবেন। আর আপনি যেটা বলছেন যে যদি কলিশন আমরা কোনো মতেই বিজেপি এবং টিএমসির সঙ্গে কোনো রকম আমাদের কলিশন হবে না। কারণ বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল, আর বর্তমান যে টিএমসি সরকার সেটা যেভাবে মানুষের সঙ্গে প্রতারিত করছেন, মানুষকে ধোঁকাবাজি করছেন, সেটা ওদের সঙ্গে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। এবার যদি বলেন বাম কংগ্রেস, এটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে। এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে পারছি। আচ্ছা প্রশান্তবাবু, একটা আমার মানে কর্মীদের পক্ষে মানে কর্মীদের জন্য আপনি কি বার্তা দিতে চাইবেন? অর্থাৎ আপনাদের দেখা যাচ্ছে আমরা মানে প্রত্যন্ত গ্রাম বাংলার দিকে অনুসরণ করছি যে আপনাদের সমর্থক কিন্তু দিনের দিন বাড়ছে। বিশেষ করে আপনাদের যে চেয়ারম্যান মহাশয় রয়েছেন নওশাদ সিদ্দিকী ভাইজান, তার যে ইমেজটা সেটা কিন্তু যুব সমাজের মধ্যে একটি প্রত্যক্ষ মানে প্রভাব ফেলে। মানে সমস্ত যুব সমাজই কিন্তু তাকে পছন্দ করে এবং বাই হুক অর বাই ক্রুক যে কোনো মূল্যে। তো সেক্ষেত্রে আপনি নবনির্বাচিত মানে কনভেনার হিসাবে আমাদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে প্রায় 10 কোটি মানুষ রয়েছে অ্যাপ্রক্স। তো বিশেষ করে যুব সম্প্রদায়ের জন্য আপনার কি বার্তা থাকবে আপনার এই দলকে নিয়ে? যুব সমাজের জন্য একটাই বার্তা থাকবে, আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আছেন ইনি এখন বর্তমান পশ্চিমবাংলার যুব সমাজের আইকন। আমাদের নওশাদ সিদ্দিকী সাহেবের যে চিন্তাধারা, আদর্শ, তার যে বক্তব্য, তার সমাজ পরিবর্তন নিয়ে, কর্মসংস্থান নিয়ে, খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আদিবাসী, দলিত, কৃষক, মজুর, শ্রমিক থেকে শুরু করে জল জমি জঙ্গলের অধিকার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের হয়ে যেভাবে লড়াইয়ের দিশাটা দেখাচ্ছেন, সেই পথে আমাদের যুব সমাজকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করব। আর আমি গোসবার অবজারভার হওয়ার পর থেকে প্রচুর জায়গা থেকে ফোন আসছে, তারা দলে যোগ দেওয়ার জন্যে আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন এবং আশা করি আমরা যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি সেটা নওশাদ সিদ্দিকীর যে চিন্তাধারা, আদর্শ এবং সেই সঙ্গে আমার দলের যে পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সাহেব, যিনি এই দলটাকে জন্ম দিয়েছেন, তার কথা তো আমাদের ভুললে চলবে না। তাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা দল তৈরি করে আমাদের হাতে সৈনিক হিসেবে দায়িত্ব দিয়েছেন। এবং নওশাদ সিদ্দিকীর সৈনিক, তার চিন্তাধারা, তার আদর্শ আমরা প্রত্যেকটা যুব সমাজের কাছে পৌঁছে দেব এবং যুব সমাজকে বেশি বেশি করে উজ্জীবিত করব। কারণ বর্তমান যে সরকার আছে, রাজ্য সরকার, এরা যুব সমাজের হাতে একটাই জিনিস তুলে দিয়েছে, একটা হচ্ছে আপনার মদের পাউচ, মদের বোতল আর গাঁজার কলকে দিয়ে যুব সমাজটাকে আর তুলে দিয়েছে তাদের হাতে অস্ত্র, বন্দুক দিয়ে পুরো সমাজটাকে শেষ করে দিয়েছে। আমরা চাইবো শিক্ষার হাল ফিরুক, আমরা চাইবো যুব সমাজ আমাদের যে স্টুডেন্ট ফান্ড আছে সেই স্টুডেন্ট ফান্ডের মাধ্যমে আরো যারা ড্রপ আউট বা শিক্ষার্থী যারা আছেন, যারা তারা প্রতিনিয়ত হচ্ছে তোমার পড়াশোনার ইন্টারেস্ট পাচ্ছে না, তার ইন্টারেস্ট না পাওয়ার বা আগ্রহ চলে যাওয়ার একটাই কারণ, এই পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই। যাতে আমরা 2026-এ একটা সংখ্যাগরিষ্ঠ নিয়ে জয়লাভ করতে পারি এবং সেইভাবে আমরা যুব সমাজকে উজ্জীবিত করার চেষ্টা করব। নতুন বাংলা যাতে আমরা করতে পারি তার আপ্রাণ চেষ্টা করব এবং নতুন নতুন যে সমস্ত শিক্ষিত ছেলে আছে তাদেরকেও দায়িত্ব দিয়ে আমরা আরো বেশি বেশি করে যাতে মানুষ প্রভাব ফেলতে পারে, সাড়া ফেলতে পারে, তার আপ্রাণ চেষ্টা করব। কারণ আমরা যদি এই যে আজকে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আজকের যে মায়েরটা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তার ছেলে স্কুলে যাচ্ছে কিন্তু প্রকৃত শিক্ষা পাচ্ছে না, যাচ্ছে আর আসছে, তাহলে এই জিনিসগুলো সবাই বুঝতে পারছে। আমরা যুব সমাজের মাধ্যমে যুব সমাজকে হাতিয়ার করে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
অনেক ধন্যবাদ প্রশান্ত বাবু আমাদের সঙ্গ দেওয়ার জন্য। তো বন্ধুরা, আইএসএফের নির্বাচিত কনভেনার যিনি দক্ষিণ চব্বিশ পরগনার প্রশান্ত বাবুর সঙ্গে যে কথোপকথন তোমরা শুনলে এবং তার সমস্ত যে পরিকল্পনা এবং তাদের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় তাহার যে পরিকল্পনা আর কি সমস্ত কিছু তোমরা এই সংক্ষিপ্ত আলাপ আলোচনার মধ্যে দিয়ে শুনলে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কমেন্টস করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।